এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কামারপুকুর গড়বেতা রোড। আমি আজকে চলেছি গনগনি, যেখানে গ্র্যান্ড ক্যানিয়ন আছে। কি চমকে গেলেন? হ্যাঁ, সত্যি গ্র্যান্ড ক্যানিয়ন। এই যে তিন রাস্তার মোড়ে এসে দাঁড়িয়েছি, সূর্যাস্ত প্রায় হতে চলেছে। এই ডান দিকের রাস্তা ধরে আমি এবার সোজা যাব গ্র্যান্ড ক্যানিয়ন। সত্যি সত্যি অনেক দিন ধরে দেখবার ইচ্ছে আছে, এখন জানি না সেটা কেমন। আমি তো বেশ ছটফট করছি দেখার জন্য। দেখা যাক। এখানে বেশ কয়েকটা দোকান রয়েছে এদিক ওদিক, তার মধ্যে এই দোকানের কাছে পার্কিংটা নিলাম, একটু ব্রেকফাস্ট করে নিই। তারপরে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এটা একটা পশ্চিমবঙ্গ সরকারের ট্যুরিজম বিভাগের একটা রিসর্ট। তার ভেতর দিয়েই ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটাই গ্র্যান্ড ক্যানিয়নে নামার রাস্তা। দেখি বসে রয়েছি। আপনি আসুন এলে আপনাকে পরে দেখাবো, আপনার যেটা পছন্দ হবে করতে পারবেন। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি যেটার কথা বলছিলাম, গনগনির সেই গ্র্যান্ড ক্যানিয়ন। ওই যে দূরে দেখা যাচ্ছে, মাটির উপর কেউ যেন ভাস্কর্য করে রেখেছে। এই ভাস্কর্যটা আর কিছুই নয়, আসলে এই যে নদীটা দেখা যাচ্ছে, এই নদীটির নাম শিলাবতী। পুরুলিয়াতে উৎপত্তি হয়েছে এবং সেখান থেকে আসছে। লোকাল লোকেরা এই নদীটিকে শিলাই নদী বলে। তা এই যে এই নদী যখন তার গতিপথে যায়, তখন দুপাশে ক্ষয়কার্য চালাতে থাকে। তো স্বাভাবিকভাবেই মাটির যে ক্ষয়কার্যগুলো এখানে সৃষ্টি হয়েছে, এবং যার ফলে বিভিন্ন ধরনের আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয়েছে। যেন মনে হচ্ছে যে কেউ যেন পাথর কুঁদে কুঁদে, হাতুড়ি এবং ছেনি দিয়ে পাথর কুঁদে কুঁদে কেউ যেন এরকম ধরনের ভাস্কর্য করে রেখেছে। হ্যাঁ, ঠিক একই ধরনের জিনিস যেটা ইউএসের অ্যারিজোনাতে কলোরাডো নদীর ধারের ভূমিরূপ, এবং আসলে গ্র্যান্ড ক্যানিয়ন সেটি। কলোরাডো নদীর দুপাশের ভূমিরূপের মধ্যে ঠিক এই ধরনের একটা ব্যাপার দেখা যায়, যদিও এতটা কম মাত্রায় নয়, সেটা আরও ব্যাপক এবং বিস্তৃত। তা এই যে মাটির যে ভূমিরূপটা, সেটা গিরিখাত বা গ্র্যান্ড ক্যানিয়নের সৃষ্টি করেছে। এখানে যদিও পাহাড় জাতীয় তেমন কিছু নেই নদীর পাশে, বলা যেতে পারে মাটি একটু উঁচু হয়ে রয়েছে বা টিলা হয়ে রয়েছে, অথবা নদী এই পাশ দিয়ে যাওয়ার সময় নিজেই ক্ষয়কার্যের ফলে খাল হতে হতে দুপাশের মাটি উঁচু করে রেখে দিয়েছে। যদিও দুপাশের মাটিকে উঁচু করে রাখার মতো এখানে কিছু নেই, কারণ একদিকের মাটি দেখা যাচ্ছে কিন্তু উঁচু, আর এক দিকটা দেখা যাচ্ছে, আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, যে নদীর ওপারটাতে কিন্তু মাটি ততটা উঁচু নয়। তো যাই হোক, এই যে প্রকৃতির নিজে ভাস্কর হয়ে এগিয়ে এসে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে নিজেকে তুলে ধরা, এটা কিন্তু সত্যি অনন্য সাধারণ, দেখার পক্ষে অত্যন্ত সুন্দর একটা জিনিস। আমরা যাই, নিচে নামলে বুঝতে পারবো যে কি জিনিস আমাদের জন্য অপেক্ষা করছে। ও আরেকটা কথা বলি, এই যে একটা গেট দেখা যাচ্ছে, এই গেটটি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে করে দেওয়া একটা রিসর্ট, গনগনি রিসর্ট। তো এই রিসর্টের ভেতরে ঢোকা যায়, ভেতরে বোধহয় মিউজিয়াম টাইপের বা কিছু আছে। এই তো লেখা আছে বক রাক্ষসের হাড় সংরক্ষিত আছে, জনশ্রুতি। যাই হোক, এই গল্প আমি বলবো, একটু পরে বলছি। তো এই যে রিসর্টটার ভেতরে মনে হয় 4টে, আমি যা খবর পেয়েছি 4টে ঘর রয়েছে। ওই 4টে ঘর ওনারা থাকার জন্য ভাড়া দেন। ভেতরে একটা ওয়াচ টাওয়ারও আছে, যেখান থেকে
কিছু দেখা টাকা যায়। যাই হোক, এই রিসর্টের ব্যাপারটা পরে আসছি। যার এন্ট্রান্সটা হচ্ছে এইটা, আপনারা দেখে রাখুন। আমরা এই রিসর্টের গা ঘেঁষেই একটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে এই সিঁড়ি। এই যে সিঁড়িটা, এটা নেমে গেছে একদম শিলাবতী নদীর কোলে। কেন নেমেছে তার কারণ হচ্ছে যে এটা আস্তে আস্তে একটা ট্যুরিস্ট স্পট হয়ে উঠছে। যেহেতু এটা একটা ট্যুরিস্ট স্পট হয়ে উঠছে, তাহলে মানুষ এই নিচে নামার কোনো প্রকৃষ্ট জায়গা নেই। তো স্বাভাবিকভাবেই সরকারি তরফ থেকে এই যে জিনিসটি করে দেওয়া হয়েছে, এটা কিন্তু অবশ্যই প্রশংসার দাবি রাখে। আমাদের পক্ষে তো অত্যন্ত ভালো একটা ব্যাপার। যাই হোক, আমরা নিচে নামতে থাকি। এই যে সিঁড়ি, দেখি কতগুলো সিঁড়ি আমাদের মোটামুটি নামতে হয়, খুব বেশি থাকবে না। যেমন আমরা পুরুলিয়ার বামনি ফলসে যা সিঁড়ি নেমেছিলাম, অথবা জয়চণ্ডী পাহাড়ে উঠতে যা সিঁড়ি আমাদেরকে চড়াই করতে হয়েছিল, সে প্রচুর। তো যাই হোক, এখানে সিঁড়ির ধাপগুলোও কিন্তু যথেষ্ট নিরাপদ, অসুবিধা হবে না। বয়স্ক মানুষদের পক্ষে একটু সমস্যার, তবে অন্যান্য খাড়াই সিঁড়ির থেকে এই সিঁড়িতে ওঠাটা কিন্তু অতটাও কঠিন কিছু হবে বলে মনে হচ্ছে না। যাই হোক, এখন আমি নামছি। নামার সময় হয়তো অনেক সময় ভালো লাগে, ওঠার সময় যত সমস্যা তৈরি হয়। ভূমিরূপ মোটামুটি এখান থেকেই দেখা যাচ্ছে, অপূর্ব। গাছ, নদী, মাটি, পাথর, এদের মধ্যে একটা অপূর্ব মেলবন্ধন, একে অপরের সঙ্গে যেন শিল্প করে কাটিয়ে দিচ্ছে দিনক্ষণ। মানুষের জীবনে নানান ধরনের চাপ রয়েছে, বোঝাপড়া রয়েছে, সমস্যা রয়েছে, সুখ আনন্দ এসব তো রয়েছেই। কিন্তু প্রকৃতি এই যে ব্যাপারগুলো করে রেখেছে না চারপাশের মানুষের কাছাকাছি, মানুষ চাইলে দুদণ্ড শান্তি ভোগ করতে পারে এই সমস্ত জায়গাতে। এই যে দেখুন কি সুন্দর তার ভূমিরূপ। এখনো তো আসল জায়গায় নাকি পৌঁছয়নি, দেখা যাক কি দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে একটু লাল মাটি, অর্থাৎ ল্যাটেরাইট মৃত্তিকা। আপনারা জানেন যে ল্যাটেরাইট মৃত্তিকাতে যথেষ্ট পরিমাণে আয়রন থাকে, যার ফলে মাটির রং লাল। অ্যালুমিনিয়ামও থাকে, তো এই আয়রন থাকার কারণে এই মাটি কিন্তু একটু শক্তও হয়। এই মাটি পরবর্তীকালে শক্ত হয়ে পাথর হয়ে ওঠে। এই পাশ দিয়ে একটু জল বয়ে যাচ্ছে, সম্ভবত এখানকার কোনো স্থানের জল, কিন্তু পরিষ্কার। এখানে এই জলটা কোথা থেকে আসছে জানা নেই, কিন্তু ড্রেনের জল নয়। জায়গাটা এত নিস্তব্ধ, জলের শব্দ শুনতে পাচ্ছেন? আহা, নীরবতা তোমার ঘুম ভাঙাতে এলেন। অদ্ভুত শান্তি। এই জায়গাগুলো দেখলেই বুঝতে পারবেন
যে ল্যাটেরাইট মৃত্তিকার বিভিন্ন ধরনের কারুকার্য, এটা কিন্তু নদীর ক্ষয়কাজের ফলেই সৃষ্ট, যার ফলে মনে হচ্ছে এটা যেন কোনো পুরনো রাজপ্রাসাদের ধ্বংসস্তূপ অথবা অন্য কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন, কিন্তু সেরকম কিছু নয়। এই পুরোটাই কিন্তু শুধুমাত্র নদীর ক্ষয়জনিত কারণে সৃষ্ট মাটি এবং পাথরের ভূমিরূপ, এছাড়া কিন্তু আর কিছু নয়। তো যাই হোক, আমি এ ব্যাপারে এখানে একটা পৌরাণিক কাহিনী, যেটা জনশ্রুতি আছে, সেই সম্পর্কে বলি। এই অঞ্চলটায় নাকি বক রাক্ষস থাকতেন। আপনারা জানেন, পাণ্ডবরা যখন অজ্ঞাতবাসে ছিলেন এবং তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন, তো কোনো একটা সময় এখানে কোনো একটা ব্রাহ্মণের বাড়িতে পাণ্ডবরা থাকতেন। তো বক রাক্ষস তাকে পরিতৃপ্ত করার জন্য স্থানীয় মানুষের প্রত্যেক পরিবারের কাছ থেকে একজন করে মানুষ ওনার জন্য বরাদ্দ রাখতে হতো, না হলে উনি এই সমস্ত জায়গাগুলোতে অত্যাচার চালাতেন, শোষণ চালাতেন। তো যে বাড়িতে পাণ্ডবরা ছিলেন তাদের মধ্যে থেকে ঠিক হয়েছে যে ভীমকে সেখানে পাঠানো হবে। তো এই যে ভীমকে ওখানে বক রাক্ষসের কাছে পাঠানো হলো, এবং ভীমের সঙ্গে বক রাক্ষসের যে যুদ্ধ, সেটা তো আমরা মহাভারতে পড়েছি। সুতরাং ভীম বক রাক্ষসকে মেরে ফেলেন, বকাসুর তাকে মেরে ফেলেন এবং এই অঞ্চলে শান্তির প্রতিষ্ঠা করেন। তো এটা নিয়ে একটা জনশ্রুতি আছে। তো যেটা বলার সেটা হচ্ছে যে বক রাক্ষসের সঙ্গে ভীমের ধস্তাধস্তির ফলে নাকি এই রকম ভূমিরূপের সৃষ্টি হয়েছে বলে এখানকার কিছু মানুষ তারা বিশ্বাস করেন। এটা জনশ্রুতি, এটা পৌরাণিক কাহিনী। তো এ ধরনের নানান জায়গাতে গেলে নানান ধরনের পৌরাণিক কাহিনী রয়েছে, মানুষ সেগুলোকে বিশ্বাস করে এসেছে। এদিকটা তাকিয়ে দেখুন, ওইটা হচ্ছে একটা এন্ট্রান্স বা গুহার দরজা, যে দরজার সামনে দাঁড়িয়ে কোনো একটা সময় পৌরাণিক কোনো রাজা তিনি নির্দেশ দিতেন তার পেয়াদা শাস্ত্রীকে, আমরা মাটিকে অবজ্ঞা করি, এতটাই অবজ্ঞা করি, মাটি এতটাই অ্যাভেলেবেল, অর্থাৎ পাওয়া যায় চারপাশে, পায়ের তলায় মাটি সবসময়ই আমাদের থাকে। তো যাই হোক, যে মাটিকে আমরা অবজ্ঞা করি সেই মাটির নিদর্শন দেখুন চারপাশে কিভাবে ছড়িয়ে রয়েছে। এই সেই রাজপ্রাসাদ আর তার প্রবেশদ্বার, সিংহদ্বার। দেখি, প্রবেশ করি। ও, সিংহদ্বার এখানেই বন্ধ হয়ে গেছে, আর প্রবেশ করা যাবে না। সে অনেক দিনের ব্যাপার, বন্ধ তো হবেই।
মাটি কিন্তু নরম, খসে যাচ্ছে। আসলে নরম বলেই হয়তো এইভাবে ক্ষয়কার্য করাটা সম্ভব নদীর পক্ষে। খুব পাথুরে মাটি হলে এতটা কি করতে পারতো আমার জানা নেই, হয়তো করতে পারতো। হ্যাঁ, সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার হতো অবশ্যই। সত্যি সত্যি জানা ছিল না এমন গ্র্যান্ড ক্যানিয়ন এই ভূভারতে আছে। হয়তো ভেবেছিলাম কোনোদিন কলোরাডো নদীর ধারে অ্যারিজোনা প্রদেশে গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে যাব। জানি না সে স্বপ্ন কোনোদিন সার্থক হতো কিনা, তবে এরকম একটি দৃশ্য দেখে ও স্বাদ আমার চুকে গেছে। মোটামুটি এটুকু ভেবে নেওয়াই যায় যে না, যে ভূমিরূপের সৃষ্টি প্রাকৃতিকভাবে কোনো নদী করতে পারে, তো সেটা ভারত, আমেরিকা, চায়না, মিশর, যেখানেই হোক না কেন একই হবে। হয়তো ব্যাপ্তিতে আরেকটু বেশি হবে, বিস্তৃতি আরেকটু বেশি হবে, কিন্তু ঘটনা সেই একই থাকবে। অন্তত ছবিতে যেটুকু গ্র্যান্ড ক্যানিয়নকে দেখেছি, সত্যি তাই, চোখ সার্থক। বিশেষ করে এই যে এই দিকটার দিকে একবার তাকান। ও, আমি একটু ভালো করে দেখাই দাঁড়া। হ্যাঁ, দেখুন এই দিকটা একবার তাকিয়ে দেখুন। কোনো একটা রাজমহলের ধ্বংসাবশেষ সম্পূর্ণ। আরে ধ্বংসাবশেষও তো সেই একই রকম ভাবে প্রকৃতির দ্বারাই সৃষ্ট। হয় ভূমিকম্প, নয় ঝড়, নয় বৃষ্টি, আর না হয় তাপের অসাম্যতা। এই সমস্ত কারণেই তো ধ্বংসাবশেষ। তো ঘটনা যেমনই ঘটে থাক, তার যা আকৃতি সেটাই আসলে শিল্প। সেই আকৃতি কতটা মানুষকে অ্যাপিল করছে সেটাই হচ্ছে শিল্প। শিল্পের স্থান বহু ব্যাপ্ত, কিন্তু একটি স্থান হলো মানুষকে সৌন্দর্য দান, এস্থেটিসিজম। তো প্রত্যেকটা শিল্পেরই যে এস্থেটিক অ্যাপিল থাকতে হবে তার কোনো মানে নেই, কিন্তু শিল্প মাত্রেরই একটা এস্থেটিক অ্যাপিল থাকে। যিনি শিল্পের বোধসম্পন্ন মানুষ, তিনি সেই এস্থেটিক অ্যাপিলটাকে তার নিজের মধ্যে নিয়ে আসেন। যেমন ধরুন, যুদ্ধের ভয়ঙ্কর দৃশ্য সম্পন্ন একটা ছবি, যেখানে চারিদিকে মানুষের মৃতদেহের চিহ্ন পড়ে রয়েছে। তো এই ছবিটার মধ্যে কি এস্থেটিক্স আছে, নান্দনিকতা কি আছে? এই ছবি তো আমাদের মধ্যে একটা AWE এর কথা বলছি, একটা ভয়, বিশাল ব্যাপ্তি নিয়ে একটা ভয়ঙ্কর কিছুর যে ঘটনা, তারই একটা গা ছমছমে ব্যাপার মানুষের মধ্যে তৈরি করে। কিন্তু এস্থেটিক্সটা হচ্ছে যে ওই ঘটনাটার মধ্য দিয়ে আপনার মধ্যে যে ঘৃণা, যে রাগ, যে ক্ষোভ মানুষ বা শিল্পী তৈরি করে দিলেন, সেখান থেকে জন্ম নিল একটা সৌন্দর্যের বোধ। কীরকম না, আপনার মনে হবে ইউ হ্যাভ টু স্টপ দিস কাইন্ড অফ জেনোসাইড, এমন ম্যাসাকার আপনাকে বন্ধ করতে হবে। আর বন্ধ করলেই পৃথিবী কিন্তু সুন্দর হবে। তাহলে এস্থেটিক্সটা কোন জায়গায় এলো, নান্দনিকতাটা কোন জায়গায় এলো? সুন্দর করতে হবে। আসলে মানুষ নান্দনিকতা চায়, যে কোনো জায়গা থেকে তাকে বন্ধ করেও নান্দনিকতাটাকে নিংড়ে নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে একটা শিল্পের মূল অ্যাপিল। এই যে গিরিখাত,
যদিও গিরি নয়, মাটির মধ্যে প্রকৃতির যেই ভাস্কর্য, এই ভাস্কর্য যেমন চোখের আরাম, যেমন মনের একটা অসাধারণ অনন্য সাধারণ পুষ্টি, ঠিক তেমনি একটা কুৎসিত দৃশ্য, সেই কুৎসিত দৃশ্যকে সরিয়ে একটা সুন্দর দৃশ্যকে নিয়ে আসার জন্য মানুষের পাগলপন যে প্রচেষ্টা বা চেষ্টা, সেই অ্যাপিলটাও কিন্তু তৈরি করে প্রত্যেকটা শিল্প। এটাই কিন্তু নান্দনিকতার একটা মূল জায়গা। গনগনে গরমে গনগনি যথেষ্ট উত্তপ্ত, তবু আজকে মেঘলা দিন, যার ফলে আর্দ্রতা অনেকটা বেশি, শরীরে ঘাম হচ্ছে খুব, কিন্তু তবু এই অঞ্চলের স্নিগ্ধতা আর নিস্তব্ধতাটা এতটাই বেশি যে সমস্ত কিছু ছাপিয়ে সৌন্দর্যটাই প্রধান হয়ে ওঠে। এই যে ভূমিরূপের ব্যাপারে একটু আগে বললাম, পৌরাণিক কাহিনীর কথা বললাম, ভূমিরূপ সৃষ্টির কি কারণ সে কথা আমি বলেছি। আরেকটি বিষয় যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে অঞ্চলে এই গনগনি নামক স্থানটি অবস্থিত সেটি পশ্চিম মেদিনীপুরের গড়বেতা। তো এই গড়বেতা জায়গাটির গড় মানে কোনো একটা জলাশয় যাকে বেষ্টন করে রয়েছে কিছু, তো সেটাই গড়বেতা। তা এখন এই অঞ্চলটি ঐতিহাসিক কারণেও বিখ্যাত, সেটা হচ্ছে চুয়ার বিদ্রোহ। আপনারা অনেকে ইতিহাসে পড়ে থাকবেন চুয়ার বিদ্রোহের কারণে ইংরেজদের কিন্তু কালঘাম ছুটে গেছিল। বিশেষ করে যে মানুষটির জন্য কালঘাম ছুটেছিল তিনি হলেন অচল সিং। অর্থাৎ এই যে অঞ্চলটা, এই অঞ্চলের যে বিশাল বনভূমি বা জঙ্গল, এখানকার রক্ষাকর্তা, এখানকার মানুষ, তারা চাননি যে এই অঞ্চলে কোনো বাইরের পৃথিবীর মানুষ এসে ঘৃণা ছড়িয়ে দিক, শোষণ চালাক। ভালোবাসা দিয়ে যাক, অসুবিধে নেই, সেটা তো স্বাভাবিক মানুষের কর্তব্য, কিন্তু ঘৃণা ছড়িয়ে দেওয়া, শোষণ চালানো, এগুলো মানুষের কাছে অত্যন্ত আপত্তিকর এবং বিপজ্জনক সংকেত। তো ইংরেজরা ঠিক সেই রকম একটা কিছু করতে চেয়েছিলেন, যার ফলে অচল সিং, মনে করা হয় যে অচল সিং গেরিলা ট্রেনিং নিয়েছিলেন। আজকের যে গেরিলা যুদ্ধ আমরা জানি যারা কি ভয়ঙ্কর হতে পারে, তো অচল সিং কিন্তু সেরকম ট্রেনিং নিয়েছিলেন বলেই ইংরেজদের কিন্তু ঘুম ছুটে গেছিল। তো যাই হোক, এই অচল সিংয়ের সঙ্গে ভয়ানক যুদ্ধ বা তার পরবর্তীকালেও যুদ্ধ হয়েছে। এইখানকার সামনেই একটি মাঠ রয়েছে সেখানে, আর এই অচল সিংয়ের নামে এখানে একটা স্টেডিয়াম আছে, ক্রীড়া স্টেডিয়াম, অচল সিং স্টেডিয়াম। তো এটুকুই জানা গেল স্থানীয় এক মানুষের কাছে যার সঙ্গে কথা বলে। যাই হোক, ঐতিহাসিক দিক থেকেও প্রত্যেকটি স্থানেরই একটা না একটা গুরুত্ব রয়েছেই, কারণ একটা স্থান সৃষ্টি হয়েছে তার কোনো ইতিহাস থাকবে না এটা তো হতে পারে না। হয়তো উল্লেখযোগ্য ইতিহাস নেই, আর উল্লেখযোগ্য ইতিহাস বলতে আমরা কি বুঝি? আমরা ইতিহাসের পাতায় যেগুলো পড়ি সেগুলো ছাড়া কি আর সাধারণ মানুষের কোনো ইতিহাস নেই? ইতিহাস কি শুধু রাজা, সম্রাট, বাদশাহ এদের হতে পারে? সাধারণ মানুষের জীবনযাপনের ধরনের, তাদের সংস্কৃতির, তাদের সভ্যতার নানান ধরনের ইতিহাস ছড়িয়ে রয়েছে চারিদিকে। তো এই ইতিহাস যেগুলো অনুল্লিখিত থাকে আমাদের পাঠ্য বইগুলোতে, সে পাঠ্য বইতেই শুধু নয়, আপনি চারপাশে খুঁজলে যে ইতিহাস বই দেখতে পাবেন, সেখানে প্রান্তিক মানুষের জন্য ইতিহাসের টেক্সট সত্যিই খুব কম। তো এই প্রান্তিক মানুষের ইতিহাস যদি জানতে হয় তাহলে স্থানীয় মানুষদেরকে জিজ্ঞেস করতে হয়, যারা বহুদিন ধরে এই স্থানে কাটিয়েছেন। নানান ধরনের জনশ্রুতি এসছে। এখন সেটা সত্য হতে পারে, অসত্যও হতে পারে, কিন্তু সেটা তো বিচার করার জায়গা পরবর্তীকালে। আপাতত ওই ইতিহাসটুকু সংগ্রহ করা, এটাও কিন্তু একটা আমার মনে হয় খুব ভালো একটা কাজ। চলেছি মেঠো পথ ধরে একদম শিলাইবতীর
শিলাবতী বলছি, শিলাই নদী বা শিলাবতীর কোলে। বর্ষাকাল, যদিও বর্ষার যে চক্র সেটা পেরিয়ে গেছে। এই দেখুন আবার খাঁজ কেটে দিয়েছে, এখন নামতে সুবিধা হবে বলে। ভালো। তো এই যে বর্ষায় শিলাবতী নদী আর একটু জল থাকা উচিত ছিল, আর জানি না এখানে কেন জল নেই। হয়তো ছাড়া জল এখানে এসে পৌঁছয়নি, এটা হতে পারে। যে জলধারাটা দেখছিলাম সরু হয়ে নামছিল, সেটাই এখানে খানিক চওড়া রূপ নিয়ে এসে পড়েছে শিলাই নদীর বুকে। এই যে শিলাবতী বা শিলাই নদী বলছিলাম, যেটি পুরুলিয়ার পুঞ্চ এই স্থান থেকে উৎপত্তি হয়েছে এবং তারপর বাঁকুড়া হয়ে পশ্চিম মেদিনীপুর হয়ে ঘাটাল, সেখানে গিয়ে সম্ভবত দ্বারকেশ্বরী বা এই ধরনের কিছু একটা নাম নিয়েছে। যাই হোক, এই নদীতে এই যে জল বর্ষাকালের পক্ষে অনুপযুক্ত, এর থেকে অনেক বেশি জল থাকাটা উচিত ছিল। যেটুকু জল দেখা যাচ্ছে অন্য সময়ে হলে কিন্তু এতটা জলও থাকে না, প্রায় শুকনো থাকে। এদিক ওদিক স্থানীয় লোকের কাছে শুনছিলাম হেঁটে পারাপার করা যায়। তো যদিও এইরকমভাবে জলপ্রবাহ বইছে, ওই মাঝখানটিতে একটু খাল রয়েছে, সেজন্য খুব সহজেই যে ওখানে যাওয়া যাবে তা নয়। আর একটা জিনিস লক্ষ্য করার মতো, এখানকার জল কিন্তু ততটা পরিষ্কার নয়। এটার স্বাভাবিক কারণ এটাই যে এই যে আশেপাশের অঞ্চলের ভূমিক্ষয়, যে কারণেই ধরনের একটা সুন্দর জিনিসের নির্মাণ ঘটলো এখানে, তা এই ভূমিক্ষয়ের কারণেই হয়তো সেই জলটা এইভাবে নোংরা হচ্ছে। এই যে জলের উপরে লাল লাল ভাসমান কিছু দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা আমি জানি না। হ্যাঁ, তো এই যে লাল লাল ভাসমান যেগুলো দেখা যাচ্ছে, সেগুলো ওই ল্যাটেরাইট মৃত্তিকার ক্ষয়জনিত কোনো বিশেষ পদার্থ। নদী, যে কোনো নদী, জীবনের যেমন প্রবাহ রয়েছে, শৈশব থেকে কৈশোর হয়ে যৌবন, মধ্য বয়স এবং উপান্তে এসে বার্ধক্য, নদীরও ঠিক তেমন গতিপথ রয়েছে। যে জায়গা থেকে সৃষ্ট, সেটা পর্বত হলে পার্বত্য গতিপথ, যদি মালভূমিতে সৃষ্ট হয় তাহলে মালভূমি অঞ্চলের গতিপথ। যেখানেই সৃষ্টি হোক, নদীর কাজই তো উঁচু থেকে নিচু ঢালে প্রবাহিত হওয়া। তো এই যে উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি, তারপর সে মোহনা সৃষ্টি করে অন্য একটি নদীর বুকে বিলিয়ে যায়, আমাদের জীবনের সঙ্গে ঠিক সেরকম একটা মিল কিন্তু আমরা দেখতে পাই। আমাদের এই যে প্রত্যেকটা স্টেজ রয়েছে জীবনে, পর্যায়, এই পর্যায়গুলো আস্তে আস্তে আবার যখন মৃত্যু হয়, আমরাও অনন্তের মধ্যে মিলিয়ে যাই। তো আমাদের মোহনা হচ্ছে সেই বার্ধক্যের অচেতন মুহূর্তটুকু, যে মুহূর্তে আমরা অনন্তের সঙ্গে বিলীন হয়ে যাই। তারপর আমাদের হয়তো আর কোনো চিহ্ন থাকে না। নদীরও তাই। যে নদীর সৃষ্টি হলো পুরুলিয়াতে শিলাবতী নাম নিয়ে, শিলাই নাম নিয়ে, সেই নদী যখন গিয়ে ঘাটালে পৌঁছচ্ছে, অন্য একটি নদীর সঙ্গে মিলিত হচ্ছে, তারপর তার একটা নতুন ধারা বইতে লাগছে, তার আইডেন্টিটি কিন্তু সেখানে নষ্ট হলো। তো প্রকৃতি আর মানুষের জীবনের পর্যায়ে এটা নানান অংশে মিল রয়েছে, আর মিল রয়েছে বলেই সাহিত্যের সৃষ্টি হয়েছে, শিল্পের সৃষ্টি হয়েছে। কেননা মানুষ শিল্প সৃষ্টি করে, অন্য কোনো প্রাণী তো শিল্প সৃষ্টি করে না, অন্তত জ্ঞানও তো করে না। তাই যে মানুষ শিল্পের সৃষ্টি করছে, সে চারপাশের উপাদানগুলোকে নিয়েই সৃষ্টি করছে। অর্থাৎ এই পার্থিব যে সমস্ত উপাদানগুলো রয়েছে, এই উপাদানগুলো নিয়েই একজন শিল্পী সে শিল্প তৈরি করে।
অর্থাৎ প্রাকৃতিক উপাদান আর মানবিক যে বৃত্তি, এ দুটোর মেলবন্ধন শিল্পের একটা প্রধান উৎস। ডিফেন্স অফ পোয়েজি স্যার ফিলিপ সিডনি তিনি বললেন যে এই যে হিউম্যান ওয়ার্ল্ড, এটা হচ্ছে ব্রাজেন। পোয়েট ক্রিয়েটস গোল্ড আউট অফ ইট। অ্যাকচুয়ালি ব্রাজেন কথাটা এসছে ব্রাস থেকে, অর্থাৎ কম মূল্যবান, সোনার থেকে কম মূল্যবান একটি ধাতু। তো কবি যেটা বা শিল্পী যেটা সৃষ্টি করেন এই সমস্ত উপাদানগুলোকে নিয়ে, সেটা হয়ে যায় সোনার উপাদান, অর্থাৎ বহু মূল্যবান একটা জিনিস হয়ে যায়। তাহলে এই যে শিল্পের সঙ্গে শিল্পীর একটা ট্রান্সফরমেশনাল মেটামরফোসিস ঘটছে, এবং সেই শিল্পটা প্রদর্শিত হচ্ছে মানুষের কাছে। মানুষ সেখান থেকে সেই গোল্ড বা সেই মূল্যটাকে আহরিত করছে। এখানে গোল্ড বলতে আমি খুব মেটেরিয়ালিস্টিক ফর্মে যাচ্ছি না, এটা শুধুমাত্র ইমেজারি হিসেবে ব্যবহার করা হলো, আর কিছু না। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা হচ্ছে শিল্পের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই প্রণিধানযোগ্য। তার কারণ আমরা যদি শিল্পকে প্রতিষ্ঠিত না করতে পারি, অর্থাৎ শিল্প বলতে আমি ইন্ডাস্ট্রির কথা বলছি না, আমি আর্টের কথা বলছি, আমি এক্সেলেন্স ইন এস্থেটিসিজমের কথা বলছি। এইটিকে যদি আমরা প্রতিষ্ঠিত না করতে পারি, এই মানুষের জগৎ কিন্তু ব্রেজেনই থেকে যাবে। এই জগৎ কিন্তু সত্যি সত্যিই ব্রেজেন, অর্থাৎ মানুষের ভিতরে ইউ হ্যাভ টু ইনজেক্ট দ্য গুডনেস, দ্য হিউম্যান থিং অফ লাইফ অ্যাকচুয়ালি। তো এই যে ঘটনাগুলো যা কিছু মানুষের জীবনে ঘটে যাচ্ছে, সবই যে ভালো তা তো নয়, কিন্তু ভালো ঘটবে কখন? যখন তোমার মধ্যে ভালো কিছু ভিতরে ঢোকানো হবে। একজন শিল্পী যদি এই মেটামরফোসিসটা করতে পারেন, অর্থাৎ ব্রাজেন টু গোল্ডেন, একজন মানুষের মধ্যেও সেই মেটামরফোসিস সম্ভব। আর একটা ব্যক্তি মানুষের মধ্যে যদি এই মেটামরফোসিসটা হয়, তাহলে সমাজের মধ্যেও সেই মেটামরফোসিসটা ব্যাপকভাবে আসতে বাধ্য। তার কারণ কার্ল ইয়ুং, আপনারা নাম শুনেছেন, ফ্রয়েডের সঙ্গে একসঙ্গে নাম উচ্চারিত হয়। সাইকোঅ্যানালিটিক থিওরি, ফ্রয়েড বিখ্যাত। তো কার্ল ইয়ুং কি বলছেন যে আমাদের একটা আনকনসাস একটা কালেকটিভিটি রয়েছে, মানে কালেকটিভ আনকনসাস রয়েছে আমাদের। তাহলে এই যে কালেকটিভ আনকনসাস, এটা হচ্ছে একটা সমাজের মধ্যে প্রবাহিত ধারা, তার সংস্কৃতি, তার সভ্যতা, তার একটা ধারা সমাজের মধ্যে প্রবাহিত, এবং সেই কালেকটিভ জিনিসটাই কিন্তু সমস্ত জায়গাতে প্রতিভাত হয়। ইন্ডিভিজুয়াল কিন্তু সেই কালেকটিভিটির চাপে নষ্ট হয়ে যায়। কোনো ইন্ডিভিজুয়াল সে তার মতটাকে প্রতিষ্ঠা করতে পারে না যদি কালেকটিভ মত মেজরিটির দিকে থাকে। তো এই কালেকটিভ আনকনসাসলি আমাদের মধ্যে সংস্কৃতির কিছু ধারা রয়েছে, সেটা যুক্তিশীল হতে পারে, অযুক্তির হতে পারে। যদি যুক্তিশীল হয় তাহলে সেই সমাজের কালেকটিভ আনকনসাস যেটা প্রবাহিত হচ্ছে তার নানান দিক দিয়ে সেই সমাজ তত বেশি উন্নত। কিন্তু অযুক্তির যদি কালেকটিভ আনকনসাস থাকে তাহলে সেটাই প্রবাহিত হবে যুগে যুগে তার বিভিন্ন ধরনের প্রকাশ মাধ্যমে, আর সেটা সেই সমাজের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। আমাদের ভারতবর্ষে ঠিক কোন কালেকটিভ আনকনসাস বইছে আপনারা বিবেচনা করুন, জানাবেন। কিন্তু আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, একটি লাইক দেবেন অথবা ডিসলাইকও করতে পারেন, শেয়ার করবেন বেশি বেশি করে যাতে অনেক মানুষের কাছে পৌঁছতে পারি। না, ইউটিউবে ভিডিও দিয়ে উপার্জন করার ইচ্ছে আমার নেই, কিন্তু মানুষের কাছে পৌঁছানোর ইচ্ছে আমার আছে। সবাই ভালো থাকবেন। আপনাদের
জীবন ভালো কাটুক, আপনারা আনন্দে থাকুন, পুজো ভালো কাটুক। ধন্যবাদ।